নারী নারী সৃষ্টিকর্তার এক অসাধারণ সৃষ্টি। তাকে তার যোগ্যতা অনুযায়ী যদি সুযোগ দেওয়া হয় তাহলে সে যে নিজেকে কোন অবস্থানে নিয়ে দাঁড় করাতে পারে তার সাক্ষী ইতিহাসই দিয়ে থাকে। ইতিহাসের ধারাবাহিকতার দিকে যদি আমরা একটু চোখ রাখি তাহলে আমরা দেখতে পাই সেই পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি সকল অর্জনের মাঝে নারী তার অবদান রেখেছে অসাধারণ একটি, এবং আজ অবধি রেখে যাচ্ছে। সেই জলজলে ইতিহাস এবং উজ্জ্বল আগামীর দিকে তাকিয়ে আমরা এই দ্বারপ্রান্তে এসে কি দেখতে পাচ্ছি নারীদের উজ্জ্বল ভবিষ্যৎ। এবং এই পর্যায়ে এই স্থানে এসে আমি আজ শামীমা মিতা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওমেন্স ওয়ার্ল্ড আই1 টেলিভিশনে প্রতি রোববারে এই বিশেষ আয়োজনে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ আমরা কথা বলবো এই নারীদের এগিয়ে যাওয়া, নারীদের অর্জন এবং নারীদের আগামী উজ্জ্বল ভবিষ্যতের দিকে বিষয় নিয়ে। আর এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আজ একজন অতিথি রয়েছেন, যিনি তার যোগ্যতা দিয়ে, তার সাহস এবং অত্যন্ত মনের দৃঢ়বলতা দিয়ে আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একটি সুন্দর সুউচ্চ একটি স্থানে। আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছেন ফারহানা আফরোজ লিমান। ফারহানা আফরোজ লিমান, আপনাকে আমন্ত্রণ আই1 স্টুডিওতে ওমেন্স ওয়ার্ল্ডে। আপনাকে অনেক ধন্যবাদ মিতা আপা, আমাকে আমন্ত্রণ করার জন্য। বেশ ভালো লাগছে। কেমন আছেন আপনি? ভালো, আলহামদুলিল্লাহ। আপু, অনুষ্ঠানের প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব, আপনাকে আমি পরিচয় করে দিচ্ছি যে অবশ্যই যে আপনি আমাদের অনেক প্রতিকূলতার মাঝেও আপনি নিজেকে একটি জায়গায়, আপনার যে স্বপ্ন বা যে জায়গায় আপনি নিজেকে দেখতে চেয়েছেন, হয়তো সেই জায়গায় সেই সর্বোচ্চ স্থানে হয়তো আপনি পারেননি, কিন্তু তারপর কিন্তু আপনার স্বপ্ন কিছুটা হলেও ছুঁতে পেরেছেন। তো আপনার কাজ সম্পর্কে আগে প্রথমে আমি একটু জানতে চাচ্ছি, আপনি কোথায় আছেন? আপনি NHS জব করছেন? জি, আমি NHS এর অ্যাকচুয়ালি আন্ডারে কাজ করছি, নেলফটের সাথে। আমি হেলথ কেয়ার সাপোর্ট ওয়ার্কার হিসেবে কাজ করছি ANE-তে, ইন রমফোর্ড কুইন্স হসপিটালে। আচ্ছা, যাক, মানে আপনি কাজ করছেন, কিন্তু আপনি আমরা যতটুকু দেখি, আর আপনি ছোটোবেলা থেকেই আপনার একটি স্বপ্ন ছিল যে এই বিষয়ে কাজ করবেন আপনি, অর্থাৎ মানুষের সেবা করবেন, হয়তো ডাক্তার হবেন, এ ধরনের একটি স্বপ্ন ছিল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে আপনি প্রবাসে চলে এসেছেন, অন্য একটি দেশে ছিলেন, সেখান থেকে আবার ইউকেতে এসেছেন। এই যে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ আপনি যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, তো আপনার এই পিছন থেকে আপনার জীবনের এই সময়গুলো, এই চড়াই উতরাই যেটা বললাম আমি, এই বিষয় সম্পর্কে আপনি জানতে চাই একটু। সে আপনি ছোটোবেলায় কোথায় ছিলেন এবং কিভাবে আপনি এই পর্যন্ত এলেন? অ্যাকচুয়ালি যদি আমি বলি যে আমার শৈশবটা যদি আমি বলি, সেটা আমার বাবার হাত দিয়ে ধরা, অ্যাকচুয়ালি উঠে আসা। আমার বাবা একজন অত্যন্ত সংস্কৃতিমনা মানুষ ছিলেন, যিনি চাইতেন, অ্যাকচুয়ালি আমি বাবার স্টুডেন্ট লাইফের বাচ্চা, তো সেই হিসেবে আমার বাবা সবসময় চাইতেন যে আমার এই বাচ্চাটাকে আমি বইয়ের মতো করে তৈরি করব, ওকে তৈরি করব সব বিষয়ে যাতে পারদর্শী হয়। ও একটা মেয়ে নয়, একটা ছেলে নয়, যেন সব কিছু সমাজকে যাতে এমন একটা পর্যায়ে সে যেতে পারে যেখানে সমাজ ওকে ফলো করতে পারে। এরকম একটা আমার বাবার স্বপ্ন ছিল, ড্রিম ছিল, যেটা হয়তো পরবর্তীতে আমার বাবার অসুস্থতার জন্য উনি কমপ্লিট করতে পারেন নাই। আর সেই ইনকমপ্লিট অবস্থান থেকেই আমার জন্ম। আচ্ছা, যেটাকে বলবো আর কি। আমি ছোট থেকে বেশ অ্যাকচুয়ালি আব্বু যেভাবে বলতেন সেভাবে কাজ করতাম। ছোট থেকে কবিতা আবৃত্তি, নাচ, গান, তারপর এই শ্রদ্ধাঞ্জলি পড়তে হতো আমার, হ্যাঁ। তারপর আবার পড়াশোনাতেও ভালো হতে হবে, হ্যাঁ, সেটা না হলে চলবে না। প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকে, প্রত্যেকটা বাবা মায়েরই স্বপ্ন থাকে। আমার বাবারও সেরকম, আমার মায়েরও সেরকম একটা স্বপ্নই ছিল। তা আমি যখন ক্লাস 5-এ আমি স্কলারশিপ পাই, স্কলারশিপ পাই আমার এলাকার থেকে। কিন্তু তারপরের থেকে অ্যাকচুয়ালি আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমি আর এতটা ভালোভাবে প্রোগ্রেস করতে পারি নাই, যে আর আমার আর্লি এজ বিয়ে হয়ে গেল। আমি আরেকটা ফ্যামিলিতে চলে গেছি, আরেকটা ফ্যামিলিতে। তো আরেকটা ফ্যামিলিতেও আমার কিন্তু
কারণ আমার ভিতরে আমার যে একটা স্বপ্ন ছিল, স্বপ্ন দেখতাম ছোট থেকে। আসলে আমি একজন স্বপ্নাভিলাষী মানুষ। সবচেয়ে যেটা না স্বপ্ন বলে আপু সবাই থাকে, হ্যাঁ, স্বপ্ন তবুও আছে কিছু বলেই কিছু- মানুষের কিন্তু এগিয়ে যাওয়া, হ্যাঁ, সামনের দিকে পথ অবশ্যই। চলা। স্বপ্ন না থাকলে কেউ কিন্তু আগাতে পারে না। জি, জি। যেটা আর কি আমি কখনোই আমার কোনো, আমি ছোট থেকে যেহেতু আমার বাবা যেভাবে শিখিয়েছেন সেভাবেই আমি শিখে আসলে আমি বোধহয় তার চেয়ে একটু বেশি জিনিস মানে করতাম, মানে করতে চাইতাম। সেটা হচ্ছে যে আমি সবসময় এটা আমি শো করতে চাইতাম যে না, আই এম অ্যাক্টিভ, আমি পারি। আই এম ডিটারমাইন্ড। সো আমি পারি, আমি ইভেন দো সামটাইমস যেটা আমি চিন্তা করি যে আসলে আমার যদি আমি ব্যাক দেখি আসলে সেটা অনেকটাই কিন্তু অনেক মানে আমার কাছে এখন যেটা মনে হয় যে এটা দুঃস্বপ্ন। যেটা কিন্তু না, আমার লাইফের আমি একটা জিনিস আমি ভালো জিনিস আমি যেটা তুলে আনতে চাই সেটা হচ্ছে যে আমি সবসময় প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পর্যায়, প্রত্যেকটা অধ্যায় জীবনের আমি আমার লাইফের একটা টাস্ক হিসেবে নিয়েছিলাম। আমি মনে করতাম যখন আমি মানে পড়াশোনার থেকে আমাকে আরেকটা তখন আমার নানু আমাকে মানে করতেছিল যে দেখ এটা তুই ওইভাবে নিস কেন, তুই মনে কর যে আরেকটা ফ্যামিলির সাথে আগে পিছিয়ে যেতেই হবে, একটা সময় কেউ তুই আগে যাচ্ছিস, আরেকজন মানুষ একটু পরে যাবে, কিন্তু এটা এই অধ্যায়টাকে কিন্তু মানে মানতেই হবে তোমাকে। আর্লি স্টেজে যে আপনার বিয়েটা হয়েছিল হ্যাঁ। সেই বিষয়টা যেটা কারণ আমরা জানি যে মেয়েদের এগিয়ে যাওয়া প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে, বিশেষ করে বাবার স্বপ্ন থাকে, মায়েরও থাকে যে মেয়েকে সে অনেক লেখাপড়া করাবে এবং ভালো একটি জায়গায় নিয়ে যাবে। কিন্তু যখন নাকি তাকে খুব আর্লি স্টেজে বিয়ে দিতে হয় তখন আমরা মনে করি যে মেয়েটি জীবনে সব কিছু শেষ, এই তো এখন বোধহয় ঘর সংসার রান্নাবান্না এটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। এটা হ্যাঁ, এইটাই তো আমাদের সমাজের যে কিন্তু দৃষ্টিকোণ, সবকিছু অতিক্রম করে হ্যাঁ, কিন্তু আসা যায়। এটা হচ্ছে সমাজের দৃষ্টিকোণ। ইটস নট এখন আমি সমাজেরই একজন, কিন্তু আমিও একজন ব্যক্তিত্ব, আমিও একজন ব্যক্তি। অবশ্যই। আমার একটা আমার নিজস্ব একটা সত্তা আছে যেটাকে আমি স্বীকার করি। সেই জন্য আমি অ্যাকচুয়ালি অত বেশি আমি আশপাশে আমি তেমন চারিধারটা আমি তেমন একটা লক্ষ্য করি নেই কখনো, কিন্তু আমি সবসময় পৌঁছতে চেয়েছি আমার গোলে, যেটা আমার সবসময় ছিল। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম আর কি, যে আমার নানু যেটা বললো যে এটা তোর মনে কর যে একটা জীবনের অধ্যায়, তো আমি জীবনের অধ্যায়টাকেই নিয়েছি কিন্তু একটা টাস্ক হিসেবে, যে ওকে গুড, ডোন্ট ওয়ারি, আমি হয়তো আমার বাবার বাড়িতে থেকে পড়াশোনা করতে পারছি না, আমি আমার শ্বশুর বাড়িতে থেকে পড়াশোনা করব। আমি আমার শ্বশুর বাড়িতে যখন যাই তখন শ্বশুর বাড়িতেও সবাই আমাকে অনেকেই মন্তব্য করতো, যে ম্যাক্সিমাম সবাই এসে মনে করতো যে আমি আমার শ্বশুর বাড়িতে মেয়ে, আমার শাশুড়ির ছোট মেয়ে হয়তো। হ্যাঁ, মানে এত ছোট বয়সে আপনার হ্যাঁ, বিয়ে হয়েছিল। সবাই এরকমই দেখতো। আমার ইভেন আমার দেবর ননদটা কিন্তু আমাকে ওইভাবেই দেখতেন ছোট হিসেবে। আমার ছোট দেবর আমাকে অনেক হেল্প করতেন, উনি সবসময় বলতেন তার যে মানে আমরা- শ্বশুর বাড়ি থেকে আপনি কি সাপোর্টটুকু পেয়েছেন? যে অবশ্যই, হ্যাঁ। মানে বাবার বাড়িতে যে জায়গাতে ছিলেন, যে সাপোর্টটা পাচ্ছিলেন। আমার শ্বশুর তো সবসময় মনে করতো যে লেমন যদি আমার ছেলের বউ না হয়, যে আমার মেয়ে হতো, আমি ওকে ওর শেষ পর্যন্ত নিয়ে যেতাম। আমরা আসবো আপনার কাছে আর শুনবো আপনার জীবনের গল্প। কথা বলছিলাম লেমন আপা আপনার সাথে। আপনি খুব ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছে, যেটা আপনি গল্প করছিলেন, যে শ্বশুরবাড়িতে এসে আপনি সেই বাবার বাড়ির যে পরিবেশ, সেই পরিবেশটাই পেয়েছেন, যেটা নাকি অনেক সময় আমরা পাই না, আমাদের সমাজে অনেক নারীরাই পায় না। তো তারপরে কীভাবে আপনার পথ চলে, আপনি প্রবাসে চলে এসে? এটা যেটা আমি মনে করি, অ্যাকচুয়ালি আমি আমার শ্বশুরবাড়িকে কখনো শ্বশুরবাড়ি হিসেবে দেখি নাই। আচ্ছা, দ্যাটস দ্য থিং। তো আপনি লাকি, আমি বলবো। হ্যাঁ, হ্যাঁ, আমি বলবো আপনি লাকি, কারণ অনেক মেয়েরাই কিন্তু এটা পায় না। শ্বশুরবাড়িতে এসে নানান প্রতিবন্ধকতা তাদেরকে তাদের আটকে দেয় তাদেরকে। হয়তো অতটুকু বুঝি নাই, বা হয়তো বা আমি আসলে আমার ডিউটি করতে চেয়েছি, সবসময় মনে করেছি যে ওকে এখানে সবাইকে আমার মন জোগায় চলতে হবে, সবার মন জয় করতে হবে। তারপরেও এদের আমার অতটুকু করতে হয় নাই, সবাই আমার প্রতি বেশ প্লিজড ছিল সবসময়। আমার শ্বশুর, আমার শাশুড়ি তো এখনও আমাকে মনে করেন যে ওনার ছোট মেয়ে, আমি দেশে গেলে ওনার সাথেই থাকি। আচ্ছা। হ্যাঁ, আবার আমার দেবর যে উনিও আমার অনেক হেল্প করেছেন, ওনার জন্যই তারপরে আমি গ্র্যাজুয়েশন করতে পেরেছি বাংলাদেশে। উনি আমাকে অনেক হেল্প করেছেন। উনি সবসময় চাইতেন যে আমি আমার মানে ড্রিমে পৌঁছি, আমার গোলে পৌঁছাই আমি। আচ্ছা। সেটা সবসময় উনি চাইতেন। ইভেন তো উনি একসময় উনি আমাকে বলতেন যে যখন আমার ভালো রেজাল্ট হলো, ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট হলো,
তখন উনি বলতে যে আপনাকে ইয়েতে দিয়ে দিই এসআই আর্মি ডিপার্টমেন্টে, বলে যে আপনি যেহেতু খুব অ্যাক্টিভ কাজ করতে চান, তো আপনি যে এগুলো ইয়েতে আপনাকে মানাবে ভালো। আচ্ছা আপু, আপনি এই যে বিয়ে পরে শ্বশুরবাড়ির সাপোর্টটা পেয়েছেন, তারপর আমি যতটুকু জানি আপনি প্রবাসে চলে এসেছেন, অন্য একটি দেশে ছিলেন অনেক বছর, সেখান থেকে আবার আপনি ইউকেতে এসেছেন। এবং এখানে আসার পরে এই যে এখন এই বয়সে এসে আপনি যে পড়াশোনা করে এই যে একটি জব করছেন, একটি ভালো একটি জায়গায়, আপনার যে স্বপ্ন ছিল যে আপনি ডাক্তার হবেন, না হলেও কিন্তু কাছাকাছি অবশ্যই একই ধরনের, একটি কাছাকাছি একটি পেশায় আপনি আসতে পেরেছেন। তো এত মানে চড়াই উতরাই পেরিয়ে আরেকটি দেশে থাকার পরে তারপর ইউকেতে এসে আবার পড়াশোনা করে, বিশেষ করে আপনি তো একজন মা, আপনি একজন স্ত্রী, আমি যতটুকু জানি আপনার তিনজন সন্তান। হ্যাঁ, যেখানে আমাদের একটি বাচ্চা নিয়ে, আমাদের নতুন জেনারেশন যারা আছেন একটি বাচ্চা নিয়েই মানে তারা হিমশিম খায়, সেখানে আপনি তিনটি বাচ্চাকে মায়ের দায়িত্ব যেটা সেটা পালন করার পরে এই যে লেখাপড়া করে আপনি আপনার স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছেন। তো এটার পিছনে কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল বলে মনে করেন আপনি? অবশ্যই সেটা আমি যেটা প্রথমেই বলেছি যে এটা হচ্ছে সেলফ কনফিডেন্ট, নিজের যে গোলটার জায়গায় নিজে অটুট রাখা নিজেকে। যে আর যেটা ছিল সেটা হচ্ছে যে আমি এভরি টাস্ক, আমার লাইফের এভরি পার্ট আমি অ্যাজ এ টাস্ক হিসেবে নিয়েছিলাম। সেটা হয়তো আমি সেই রকম ফাইনাল সাকসেসফুল হতে পারি নাই, বাট আমার ওয়ে সবসময় ছিল যে আমি একটা কিছু করব। আমার যেহেতু আর্লি বিয়ে হয়ে গেছে, অনেকেই ভাবতো যে আমি হয়তো আর কিছু করতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে নো, আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমাকে সবাই আদর করতো, আমার সেই জায়গাটা আছে, কেন আমি এটা করব না। ইভেন আমি যখন বিদেশে চলে আসছি জার্মানিতে, আমি জার্মানিতেও পড়াশোনা করেছি, আমি সেখানেও আমার গ্র্যাজুয়েশন আছে। আমি যেটাকে বলে ওইখানে আমি সেট প্রুফিং দেওয়ার পরে ওইখানে আমি হোকশুলে রাইফে আমি আরেকটা এক্সাম দিয়েছি ওইখানে, যেটাতে আমাকে গ্র্যাজুয়েশন সার্টিফাইড করা হয়েছে। তারপর ওখান থেকে আমি যখন লন্ডনে লন্ডনে আসার পরেও কিন্তু আমি থার্ড বাচ্চা আমার অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রেগনেন্সিতে আসলে কি করব, প্রথম চিন্তা হচ্ছে যে প্রেগনেন্সি তো কাজ করতে পারবো না, পায়ে যাওয়া যাবে না, তো আমাকে তো এই 9টা মাস থাকতে হবে বাসায়, বা আমার অ্যাক্টিভিটি নিয়ে থাকতে হবে। আমি আসলে এই জায়গাটা আপনাকে একটু থামাতে হচ্ছে, আমি থামাচ্ছি আপনাকে, কারণ আমরা কিন্তু আমাদের দেশীয় আমরা চিন্তা করি যে প্রেগনেন্সির সময়টা আমরা কাজ করতে পারি না, কিন্তু এই দেশে যেহেতু আমরা এই দেশে থাকি, ইউরোপের আধুনিক বিশ্বে, সেখানে কিন্তু প্রেগনেন্সিটাকে তারা কোনো সিকনেস ধরে না। এরা দেখেন যে একদম 9 মাস পর্যন্তই কিন্তু তারা কাজ করছে। তারা মনে করে যে যদি কিছু কমপ্লিকেশন অনেকে থাকে যে কারণে হয়তো তারা কাজ করতে পারে না, কিন্তু নর্মালি কিন্তু এরা এটাকে কোনো মানে সিকনেস ধরে না, এরা ধরে যে এটা একটা নর্মাল ন্যাচারাল একটা বিষয়। যে অ্যাকচুয়ালি আমার প্রথম 2 বাচ্চার সময় তো আমার তেমন একটা বয়স ছিল না, তখন আমি বুঝি নাই, কিন্তু তখন শুনতে হয়েছে বাড়ির থেকে যা কিছু বলতো সেটাই মানতে হয়েছে। কিন্তু আমার যখন থার্ড প্রেগনেন্সি লন্ডনে, আমি অ্যাকচুয়ালি আমার প্রথম 2 বাচ্চার ওরকম করে আমি আসলে এনজয় করিনি, কিন্তু থার্ড প্রেগনেন্সি সত্যিকার বলতে আমি এনজয় করেছি। কাজ করতাম, পড়াশোনা করছি আমি তখন ওই টাইমটাতে। হ্যাঁ, তারপর আমার আরও 2টা বাচ্চা আছে। হ্যাঁ, ওরাও আমাকে সবসময় হেল্প করেছে, সবসময় সহযোগিতা করেছে। যে আমার ছেলে সবসময় বলতো যে আম্মু লুক, তুমি হচ্ছ আমাদের ব্যাকবোন, তুমি যদি স্ট্রং না হও তাহলে কিন্তু আমরা পড়ে যাব। সো আমিও মনে করি যে একটা ফ্যামিলির সাকসেস হওয়ার জন্য, একটা ফ্যামিলির যে ব্যালেন্স ঠিক রাখার জন্য একটা উইমেনকে অবশ্যই ডিটারমাইন্ড হতে হবে, অবশ্যই শক্তিশালী হতে হবে, স্ট্রেংথফুল হতে হবে। আদারওয়াইজ ফ্যামিলি, আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে একটা বাচ্চা একটা মায়ের কাছ থেকে যা চায়, যা পায়, তা মনে হয় না বাবার কাছে সেটা পাওয়া সম্ভব অন্য কোথাও। অবশ্যই বাবা তো ইম্পর্টেন্ট, অবশ্যই বাবার রেসপেক্ট, বাবার কাছ থেকে শিখা, বাবার নীতি, বাবার গুণ, হ্যাঁ বাবার কাছ থেকে অনেক কিছুই আসে, কিন্তু মায়ের কাছ থেকে যে প্রথম শিক্ষা সেটা তো মায়ের কাছ থেকেই আসে। আমি মনে করি যে একটা মায়ের কাছ থেকে যে শিক্ষাটা আসে সেই বাচ্চাটাই সারা জীবন সেটা লালন করে। তো একটা মাকে অবশ্যই সেই যোগ্যতা সম্পন্ন হতে হবে। ইটস নট এডুকেশনাল, ইটস এ সাইকোলজিক্যাল, যেমন মেন্টালি ইউ হ্যাভ টু বি ফিট ফর দ্যাট।
আমি মনে করি যে একটা ওকে আর্লি এজে বাচ্চা হোয়াটস দ্য ম্যাটার, হ্যাঁ, হতে পারে। নাথিং। কিন্তু সন্তান হলেই যে তাদের প্রতিবন্ধকতা বাচ্চা সন্তান লালন পালন করার পাশাপাশি একজন নারী তার কর্মক্ষেত্রে বা তার যোগ্যতা নিয়ে এগিয়ে যেতে পারবে না, এটা তো এটা না। না, অবশ্যই আমি আমার এটা বাচ্চাটাকে প্রমাণ কিন্তু আমার আপনি strength। দিয়েছেন, হ্যাঁ, জি। এটাই কিন্তু প্রমাণ আপনি দিয়েছেন যে জি, হ্যাঁ। সন্তান হয়ে যাবে আর্লি এজে বিয়ে, এবং বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনি, ইউরোপে একটি দেশে ছিলেন, তারপর ইউকেতে আসার পর আপনি আবার পড়াশোনা করেছেন, এবং আপনি আমি যতটুকু জানি আপনি কালচারালি খুব অ্যাক্টিভ, আপনি নিজেও গান করেন এবং কালচারালি অনেক পছন্দ করি, সেই সাথে আপনি বিউটিশিয়ান কোর্সও করেছেন, জি। প্লাস বোধহয় আপনি আরো কিছু কাজ করেছেন, মানে Teaching assistant এর কাজ অ্যাসিস্ট্যান্ট করেছি, করেছেন। হ্যাঁ। হ্যাঁ, তো এই যে বিভিন্নভাবে আপনি ইনভলভ, বিভিন্নভাবে কাজ করেছেন, সবকিছু করার, এত কিছু করার পরও আপনি আপনার গোল যেটা ছিল সেখানে কিন্তু আপনি অ্যাচিভ করেছেন। So actually Allah is the Almighty. মা হয়েছেন আর্লি এজ, খুব ছোট বয়সী, এবং তারপরও এই মধ্য বয়সে এসে আপনি আপনার স্বপ্ন কাছাকাছি পৌঁছে গেছেন। তো এই যে যে কোনো একজন নারী এত প্রতিবন্ধকতার মাঝেও তার সাফল্যে পৌঁছাবার জন্য বা এগিয়ে যাবার জন্য কি কি যোগ্যতা বা গুণ থাকা প্রয়োজন মনে করেন আপনি? হ্যাঁ, তাকে অবশ্যই এটা ডিটারমাইন্ড হতে হবে, যে এবং লক্ষ্যস্থলটা যে দৃঢ় হতে হবে, যেটা বলবো যে আমি যেভাবেই হোক না কেন, যাই আসুক না কেন, সবার, শুধু যে নারী হিসেবে সমাজে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় বা প্রতিকূলতা, হ্যাঁ, আমরা যদি বলি, হ্যাঁ, প্রতিকূলতা যেমন ধরেন সৃষ্টি যে আপনি হয়। বললেন যে আপনি মা হয়েছেন খুব অল্প বয়সে, তারপর কিন্তু আপনি থেমে নেই, আপনি কিন্তু না। এগিয়ে গেছেন। হ্যাঁ, না, এটাকে যদি আমি এটাকে ভাবতাম যে আমার এখন বাচ্চাকে লালন পালন, ইটস নট অ্যাকচুয়ালি লাইক দ্যাট। আমি যেটা আমি আমার বাচ্চা যখন হলো তখন আমি নিজেকে ওইভাবে তৈরি করলাম। যেমন আমি যখন আমার প্রথম বাচ্চাটা হলো তখন আমি দেখতে পেলাম যে আমি অনেক কিছুই জানি না। একটা বাচ্চাকে আমি কিভাবে লালন পালন, আমি তখন কিন্তু প্যারেন্টিং কোর্স করেছি। আচ্ছা, হ্যাঁ, আমি কিভাবে বাচ্চাকে এভরিথিং, বাচ্চাকে কিভাবে আমাকে লালন পালন করতে হবে। আমার কাছে মনে হতো যে হয়তো বা আমি যখন মা আমাকে লালন পালন করেছে তখন আমি এই জিনিসগুলো লক্ষ্য করিনি। তো তখন আমাকে মনে হলো যে না, আমার কিছু করা দরকার। তো তখন আমি কিন্তু প্যারেন্টিং কোর্স করলাম একটা। ওটার পরে যখন আমার সেকেন্ড বাচ্চাটা হলো, আমি প্রেগনেন্ট অলরেডি, তখন সেকেন্ড হঠাৎ করে তখন আপনি ম্যাচিউরড, not mature, but I have learned some from previous experience. So তখন আমার কাছে মনে হয়েছে যে আমার একটা বাচ্চা জায়গায় দুটো বাচ্চা হচ্ছে, আমার সামনে আমি কাজ করব, আমি প্রথম বাচ্চার তখন আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করেছি, তখন ল্যাঙ্গুয়েজ, নট অনলি ল্যাঙ্গুয়েজ কোর্স, যেটা আমি আপনাকে বললাম যে জার্মানিতে আমি গ্র্যাজুয়েশনের জন্য আমাকে পড়াশোনা করতে হয়েছে, আমি তখন সেটা করতেছিলাম। তো ইভেন আমার কিন্তু এয়ার হোস্টেসে হয়েছিল, চান্স হয়েছিল, যেটাতে আমি যেতে পারিনি বিকজ আমি প্রেগনেন্ট ছিলাম সেটা। তো যাই হোক, সেকেন্ড বাচ্চার সময় আমার কাছে মনে হলো যে না, আমাকে আরেকটু স্পিডি হতে হবে। সো হাউ ক্যান আই মেক মাই সেলফ স্পিডি? সো দেন আই থট, because every time when I need to go outside, I need to go for work, so I need my husband's help. So then I decide, no, he has to do so many things, so he can't keep always his precious time to me, isn't it? So then I decide, okay, তার মানে আপনি আপনার হাজবেন্ডের সাপোর্ট পেয়েছেন সব সময়? হ্যাঁ, তো উনি অবশ্যই সাপোর্টিভ পেয়েছেন, উনি কখনোই আমাকে, বিকজ এনিওয়ে আমি যখন বিয়ে হয় আমার, সত্যি একটা মানে মজার জিনিস, সেটা হচ্ছে যে ও সবসময় আমাকে দেখতো যে আমি এত স্পিডি এভরিথিংয়ে, আমি অ্যাকচুয়ালি দ্রুত কথা বলতাম, দ্রুত কাজ করতাম, এভরিথিং, হোয়াট এভার আমাকে টাস্ক দেওয়া হতো আমি দ্রুত শেষ করতে পারতাম, যেটা ওদের ফ্যামিলিতে আমারও ননদ আছে যেন ওনারা করতেন না ওইরকম, কিন্তু আমি কিন্তু ওরকম স্পিডি ছিলাম। তো ও আমাকে বলতো কি যে আমারে বলতো অস্থির। না, স্পিডি ছিলেন বলে এই তিনটি সন্তানের মা হওয়ার পরেও ইংল্যান্ডে আসার পরে পড়াশোনা করে আপনি যে নার্সিং প্রফেশনে, আমার সেকেন্ড বাচ্চার সময় যেমন আমি ড্রাইভিং লাইসেন্সটা করে নিলাম, যে দ্যাটস মাই উইল অন মাই হ্যান্ড।
দ্যাটস দ্য থিং উমেন্স নিডস টু, মানে ফার্স্ট চয়েসটা হ্যাঁ। এটা করতে হয়, তাই? আপনার দেখতে হবে যে আপনার সুযোগগুলো সদ্ব্যবহার করতে হবে, যে সেটাই। কোন সুযোগে আপনি কোন কাজটি কাজটা আদায় করে আগে নেবেন বা করতে আপনি কোন পারেন। সাফল্যটা অর্জন করে নেবেন। জি। তো আপনি কাজ করছেন একটি NHS জব, যেটা নার্সিং পেশায় আছেন কুইন হাসপাতালে, যেটা নাকি অত্যন্ত খুব বড় একটি হাসপাতাল। তো একটু আপনার প্রফেশন সম্পর্কে জানতে চাচ্ছি, যে আপনি বিশেষ করে যেই বিষয়টি আমাদের এখন সবচেয়ে বেশি আলোচিত এই NHS ওয়ার্কে, এই কোভিড যেটা, তো আপনি তো ভ্যাকসিন অবশ্যই নিয়েছেন। তো আমরা একটু স্থির হয়েছি ইংল্যান্ডে যে অবস্থার মধ্যে আমরা ছিলাম। তো তারপরও এখন এই মুহূর্তে যারা নাকি ভ্যাকসিন নিয়েছে তাদের জন্য কতটুকু সচেতনতা প্রয়োজন বলে মনে করেন আপনি ভ্যাকসিন নেওয়ার পরও? না, আমার কোভিড অ্যাওয়ারনেস যেটা, যে হ্যাঁ, কোভিড অ্যাওয়ারনেস, যে ভ্যাকসিন অ্যাওয়ারনেস যেটাকে বলে, সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে এটা, যেমন আমিও ভ্যাকসিন নিয়েছি, আমাদের কোম্পানির থেকে সেটা আমাদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে। তো কিন্তু তারপরেও আমাদেরকে অবশ্যই এইটুকু সচেতনতা রাখতে হবে, সেটা হচ্ছে যে মাস্ক ওয়ারিং অভ্যাসটা আমাদেরকে করে নিতে হবে। এটা ইজ নট ফর দ্য কোভিড, ইটস ফর আওয়ার সেলফ, প্রোটেক্ট আওয়ার সেলফ, নট অনলি আওয়ার সেলফ, you have to protect around us as well. So আমরা যদি মাস্ক পরি, আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো, আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো, ইভেন আমাদের যাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে রক্ষা করতে পারবো। অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার পরও সবাইকে মাস্ক থাকতে হবে এবং পরতে হবে, ডিস্টেন্স বজায় রাখতে হবে। তারপর যেটা যে আমরা অবাধ মেলামেশা এটা করা যাবে না। হ্যাঁ, আমাদের এই যে ন্যূনতম যে পর্যায়গুলো, এটাকে আমাদেরকে কন্টিনিউয়াসলি এটা মেনে চলতে হবে। আমরা চেষ্টা করব সবাই, এই যে আমাদের লকডাউন ধীরে ধীরে কিছুটা শিথিল হয়ে যাচ্ছে, তারপর আমরা চেষ্টা করবো যাতে আমাদের আবার লকডাউনে যেতে না হয়, আবার থার্ড ওয়েভ যাতে না আসে, যেটা নাকি মানুষের আশঙ্কা হচ্ছে। এটা ডিপেন্ড করে, ভ্যাকসিন না হলেও আমরা যাতে সচেতন থাকি এই বিষয়টি, যাতে দর্শকরা, এটাই আমাদের, কারণ আমরা জনগণরাই যদি আমরা অ্যালার্ট হয়ে যাই, আমরা যদি আমাদের সাবধানতাটা আমরা নিজেরা যদি টেক কেয়ার করি, তাহলে আমার মনে হয় না যে সরকারের তেমন একটা কিছু করতে হবে, লকডাউন দিতে হবে বা আমাদেরকে ঘরে বন্দি থাকতে হবে। আপু, আপনার আরেকটি বিষয় যাচ্ছি, যে আপনি অনেক কিছু করেছেন, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি, যে আপনি বিউটিশিয়ান কোর্স করেছেন এবং আপনি কিছুদিন কাজও করেছেন, আমি যেটা জানি। আপনি চাইল্ড কেয়ার না, মানে টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এবং এরপরে আপনি নার্সিং পেশায় এসেছেন। তো এই যে অনেকগুলো পেশায় আপনি দক্ষতা অর্জন করেছেন বা আপনি পড়াশোনা করে এই কাজগুলো করেছেন, তো সব কিছুর মধ্যে আপনি ওগুলো কন্টিনিউ না করে এই যে নার্সিং পেশাটা, এই পেশাটাকে আপনি বেছে নিয়েছেন, এবং আশা করি যে এটাই আপনার সাফল্য, যেহেতু আপনি ছোটোবেলা থেকে একটি ছিল যে মানুষের সেবা করবেন। তো সব কিছু কেন, মানে বিউটিশিয়ান কোর্সটা কেন কন্টিনিউ করেননি বা টিচিং অ্যাসিস্ট্যান্ট কেন করেননি? কারণ এই প্রফেশনগুলো কিন্তু মেয়েদের জন্য খুব সুইটেবল প্রফেশন, যেটা আমরা মনে করি। যে হ্যাঁ মেধাপা, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে মানুষ ছোট থেকে যখন বড় হয়, তখন সব মানুষেরই কিন্তু একটা, ইটস নট অনলি স্বপ্ন, একটা মানুষ একটা নীতি নিয়ে বড় হয়, ডেভেলপ হয় সেটা। হ্যাঁ, পছন্দ অপছন্দ সেটাও কিন্তু ইনসাইড ডেভেলপ হতে থাকে, হ্যাঁ, সাইকোলজিক্যালি যেটা। হ্যাঁ, যেমন আমি যখন বিউটিশিয়ান কোর্স করেছি, আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা, যেহেতু আমি হাতের কাজে অনেক ভালো ছোটোর থেকেই, তো আমার কাছে মনে হয়েছিল যে আমি এই কাজটা বোধহয় ভালো পারবো, আর্টিস্টিক যেহেতু, হ্যাঁ, জিনিসটা বোধহয় আমার ভিতর থেকে আসবে। কিন্তু যখন এটা আমি ইন দ্য হাফ ওয়ে আমি ট্রাই করেছি অ্যাটলিস্ট, তখন আমি দেখেছি যে না, ইটস নট ফর মি অ্যাকচুয়ালি। সামহাউ আমি এখান থেকে কীভাবে জানি মানে চলে যাচ্ছি, আমার ওরকম মন মতো হচ্ছে না। তারপর ভাবলাম যে ওকে, ঠিক আছে, সো ওকে টিচিংয়ে চলে যাই, বাচ্চাদের সাথে কাজ করব, বাচ্চাদের সাথে একসাথে আমার ছুটি হবে, একসাথে ঘরে থাকবো, একসাথে স্কুলে যাব, এরকম একটা তখন চিন্তা হলো। বাট আমার কিন্তু প্রথম থেকে একটা জিনিস আমাকে বলতে হবে, যেটা I was very determined that I will be the what is the career person. I need career. হ্যাঁ, বুঝতে পেরেছি। যার জন্য আপনি ট্রাই করেছেন যে কোন প্রফেশনটা আপনার জন্য। টিচিংয়ে যখন আমি কাজ করলাম, তখনও দেখলাম যে না, সামহাউ আমি এখানে
ওইভাবে আমার সার্ভিসে দিতে পারছি না যে সার্ভিসটা জন্য আমার আপনি, ভিতরে আছে। হ্যাঁ, যাক, তবে আমি যখন আপনাকে স্যালুট জানাই যে এই বয়সে এসে, এই মধ্য বয়সে এত কিছু পার করার পরও আমি জানি আপনি যে প্রফেশনে আছেন সেখানে যেতে হলে অনেক পড়াশোনা করতে হয়। এই যে পড়াশোনা করার ধৈর্যটা, এটাও কিন্তু কম নয়। হ্যাঁ, পড়াশোনা করছি, এখনো পড়াশোনা করছি আপু। হ্যাঁ, ইউনিভার্সিটি তো আমি সেটাই দর্শকদের বলবো যে আমাদের বয়সের কোনো সীমা নেই এখানেই, বা আর্লি এজ ম্যারেজ অথবা মা হয়ে যাওয়া, সন্তানদের প্রতি খেয়াল রাখা, কোনো কিছুর দিকে কোনো কিছু আমাদের প্রতিবন্ধকতা তৈরি করবে না যদি আমি ডিটারমাইন্ড থাকি এবং এগিয়ে যাওয়া আমার সেই সাহস এবং মনোবল থাকে। হ্যাঁ আপু, আপনি তো কালচারাল সাইডেও অ্যাক্টিভ ছিলেন, আমি দেখেছি আপনাকে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গাতে গান করতেন। তো আমাদের দর্শকদের জন্য কি একটু শোনাবেন কিছু? সে বললাম আর কি, ছোট থেকে বাবার স্বপ্ন ছিল মেয়ে সব কিছুতে পারদর্শী হবে, এই জন্য বাবা শিখিয়েছিলেন। হ্যাঁ, ওই একটু একটু শুনি দর্শকরা আপনাদের কাছে, কারণ এখন স্টার টাইম, সো আমি মনে করি যে স্টার নিয়ে আমি একটু রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। ঠিক আছে, যতটুকু পারি। হ্যাঁ, অসুবিধা নেই। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, জলে স্থলে পবন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী। অসাধারণ, খুবই ভালো লাগলো। আজ অনেকদিন পর লন্ডনে, বিশেষ করে আমরা যে লন্ডনে বসবাস করছি, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর আবহাওয়া, এর মাঝে আপনার এই গানটি আসলে মনে হচ্ছে লকডাউন কিছুটা শিথিল হয়েছে, মনে হচ্ছে যে আমাদের ঘরের দরজা খুলে আমরা সকলেই ঘর থেকে একটি মুক্ত জীবনে, মুক্ত বাতাসে প্রবেশ করছি। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি বলবো দর্শকদের থেকে একদম খুব 10 সেকেন্ড আপনাকে একটু বিদায় নেবার জন্য। হ্যাঁ, ধন্যবাদ মিতা আপু এবং আয়ন টিভি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবাইকে এতটুকু বলবো যে আমাদের লকডাউন যদিও শিথিল হয়ে যাচ্ছে, তারপরেও আমাদেরকে কোভিড অ্যাওয়ারনেসটা বজায় রাখতে হবে। ইভেন যদি কারোরই কোনো কোভিড থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা কোভিড যেটা হচ্ছে আর কি অনলাইন, হ্যাঁ, ওইটাকে আপনাকে ফলো আপ করতে পারেন। বা যদি কোনো ইমার্জেন্সি থাকে বা কারোরই যদি এখন ফ্লু চলছে, তো যদি কারোরই জ্বর থাকে বা কেউ যদি আপনি কনসার্ন হন যে আপনি কোভিড পজিটিভ হবেন, ঘরে এখন সেটাকে টেস্ট করা যায়, এই নিতে আসার দরকার নেই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের ফেস কভারিং মাস্ক ইউজ করবেন এবং দূরত্ব বজায় রাখবেন। ধন্যবাদ আপু আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। সেই সাথে সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনগুলো আমাদের সুস্থ সুন্দরভাবে আমাদের কাছে আসবে, এইভাবেই আলো বর্তিকা নিয়ে সেই আশা নিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।